আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে কাজী আনোয়ার হোসেনের রবিনহুড ষষ্ঠ পর্ব। নিজেকে আর সামলাতে পারল না রবিন। হো হো করে হেসে উঠে পাড় বেয়ে নিচে নেমে এলো। কিন্তু কোনো দিকে খেয়াল নেই সন্ন্যাসীর। দুই চোখ বুজে গরুর মতো চেঁচাচ্ছে সে, অর্থাৎ গান গাইছে। পুরো গানটা শেষ না হওয়া পর্যন্ত চোখ খুলল না। চোখ খুলে রবিনকে হাসতে দেখে ঘন কালো ভুরুজোড়া কুঁচকে উঠল সন্ন্যাসীর। চট করে শিরস্ত্রাণটা মাথায় পড়ে নিয়ে গর্জে উঠল সে। অত হাসির কি হয়েছে শুনি? হাসি আসছে আপনার দুরবস্থার কথা ভেবে, বলল রবিন। দুরবস্থা? সে কথায় পরে আসছি, আগে বলুন দেখি হলি ফাদার, এদিকের এলাকাটা ভালো মতো চেনা আছে আপনার? আছে মোটামুটি। কেন? ফাউন্টেন্স অ্যাবি বলে একটা জায়গায় কি চেনা আছে আপনার? আছে মোটামুটি। কেন? ওই ফাউন্টেন্স অ্যাবির সন্ন্যাসী টাককে খুঁজছি আমি। তার সাথে পরিচয় আছে আপনার? আছে মোটামুটি। কেন? বলতে পারবেন তাকে কোথায় পাবো? নদীর এপারে না অপর পারে? তোমার হয়তো জানা নেই বৎস, অপর পার ছাড়া নদীর আর কোনো পার হয় না। তাই নাকি? অবাক হলো রবিন। প্রমাণ করতে পারবেন? পানির মতো, হাসল সন্ন্যাসী। আঙুল তুলে অপর পারটা দেখালো। ওই দিকটা যে অপর পার মানো? নিশ্চয়ই। অথচ ওই দিকটা হচ্ছে নদীর এক পার। কি ঠিক বলেছি? এক্কেবারে ঠিক। কিন্তু ওটা যদি এক পার হয়, এদিকটা অপর পার, অথচ আগেই মেনে নিয়েছ যে ওই দিকটা অপর পার, অতএব নদীর দুই পারই অপর পার। ইহাই প্রতিপাদ্য বিষয়। চমৎকার, বলল রবিন। কিন্তু ফাদার, আপনার এই যুক্তিতর্কে আমার কোনো লাভ হচ্ছে না। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি। ঠিক আছে, প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে করছি। সন্ন্যাসী টাককে কি আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেই পারে পাবো, না এই মুহূর্তে আমরা যে পারে দাঁড়িয়ে নেই সেই পারে? এইবার বুদ্ধিমানের মতো প্রশ্ন করছো। কথার কারসাজি দিয়ে তোমার প্রশ্ন এড়িয়ে যাবার উপায় নেই। তাকে এই মুহূর্তে কোন পারে পাবে তা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, তার মঠে যেতে হলে তোমাকে নদীটা পেরোতে হবে। আমিও তাই ভেবেছিলাম, বলল রবিন। এবার বলো, হাসছিলে কেন? হাসছিলাম আপনার দুরবস্থার কথা ভেবে। এত চমৎকার পানাহার আর গান বাজনার পর কাপড় ভিজিয়ে নদী পেরোতে কি আপনার ভালো লাগবে? বুঝলাম না। দেখতেই পাচ্ছেন হলি ফাদার, কি সুন্দর জামা কাপড় পরে আছি আমি, বলল রবিনহুড। এই কাপড় ভিজিয়ে নদী পেরোনো কি উচিত হবে? তাই আমি ঠিক করেছি আপনার কাঁধে চড়ে পার হব নদীটা। কি? এত বড় সাহস! কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত যেন জ্বলে গেল সন্ন্যাসীর। এত বড় স্পর্ধা তোমার! আমাকে বলে কি না? কি মনে করেছো তুমি নিজেকে? দাঁড়াও, তোমাকে আমি তোমাকে আমি সরাত করে তলোয়ারটা বের করল রবিন খাপ থেকে। মুহূর্তে বোবা হয়ে গেল মোটা সন্ন্যাসী। পা থেকে মাথা পর্যন্ত দেখল রবিনকে, তারপর নিরুপায় অবস্থা বোঝাতে নাক চোখ মুখ কুঁচকে এমন বিদঘুটে ভঙ্গি করল যে হাসি চেপে রাখা দায় হল রবিনের পক্ষে। বিনা বাক্য ব্যয়ে নিচু হয়ে বসল সন্ন্যাসী। খুশি মনে খোলা তলোয়ার হাতে তার বিশাল কাঁধে চড়ে বসল রবিন। নদীর কোথাও কোমর পানির বেশি নেই, কিন্তু এখানে ওখানে পিচ্ছিল পাথর পড়ে থাকায় সাবধানে পা ফেলে ফেলে এগুলো সন্ন্যাসী। ওপারে পৌঁছে তড়াক করে নামল রবিন সন্ন্যাসীর কাঁধ থেকে। ধন্যবাদ দেওয়ার জন্য ঘুরতে যাবে, এমন সময় ইস্পাত কঠিন একটা হাত জড়িয়ে ধরল ওকে। পর মুহূর্তে দেখতে পেল ক্ষুরধার এক ছোরা ধরা রয়েছে ওর গলায়। আরে, এ কি করছেন হলি ফাদার?
চেঁচিয়ে উঠল রবিন। পাদ্রীদের রক্তপাত ঘটানো নিষেধ, জানা নেই আপনার? রক্ত যদি ঝরে তুমি নিজেই দায়ী থাকবে তার জন্য বৎস, শান্ত গলায় বলল সন্ন্যাসী। আমার কথা মতো কাজ করলে এক ফোঁটা রক্ত বেরোবে না, কথা না শুনলে ঠিক 3 আঙ্গুল গলা ভাগ করে দেব। কি করতে হবে জানতে চাইল রবিন। আমার জিনিসপত্র সব ওপারে রয়ে গেছে, বলল সন্ন্যাসী। হাঁপিয়ে গেছি বড্ড, তোমার সাহায্য ছাড়া তো বাছা যেতে পারছি না ওপারে। এই বিশাল ধর কাঁধে নিয়ে নদী পেরোবার কথা ভাবতেই গলাটা শুকিয়ে এলো রবিনের, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে এ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তীক্ষ্ণ ছোড়াটা ঠেকে রয়েছে ওর কণ্ঠনালীতে, জোরাজোরি করে কোনো লাভ নেই। শুধু গলার স্বরই নয়, সন্ন্যাসীর গায়ের জোরও ঠিক ষাঁড়ের মতো। বাধ্য হয়ে কাঁধে তুলে নিল রবিন ভয়ঙ্কর রকমের ভারী সন্ন্যাসীকে। মর্মর শব্দে প্রতিবাদ জানাচ্ছে পিঠের হাড়গুলো, বাঁকা হয়ে যেতে চাইছে শরীরটা। তার উপর নদীর কোথায় খানাখন্দ আর পিচ্ছিল পাথর রয়েছে জানা নেই ওর। টালমাটাল অবস্থায় এগোলো সে, পিছলে পড়ে যেতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেল বার কয়েক। দর দর ঘাম ছুটল ওর, হা করে শ্বাস টানছে। মনে হচ্ছে প্রতি সেকেন্ডে কয়েক পাউন্ড করে বেড়ে যাচ্ছে সন্ন্যাসীর ওজন। এদিকে রবিনের কাঁধে মহানন্দে বসে আছে সন্ন্যাসী। এক হাতে ধরে রেখেছে ওর চুলের মুঠি, পায়ের গোড়ালি দিয়ে পেটের কাছে খোঁচাচ্ছে আর মুখে বলছে, হ্যাট হ্যাট চু। শিশুর মতো হাসছে, প্রাণ খোলা হাসি। সব কষ্টেরই শেষ আছে। লাল হয়ে গেছে রবিনের মুখ, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছলো সে অপর পারে। লাফ দিয়ে নামলো মোটা সন্ন্যাসী রবিনের কাঁধ থেকে। তীর বেয়ে ওপারে উঠতে যাবে এমন সময় চট করে ওর একটা পা ধরে হ্যাসকা টান মারল রবিন। দড়াম করে মাটিতে আছড়ে পড়ল সন্ন্যাসী, এতই জোরে যে মাথা থেকে ছিটকে 6 হাত দূরে গিয়ে পড়ল শিরস্ত্রাণটা। একটানে তলোয়ারটা বের করল রবিন আবার। এইবার তর্জনী দিয়ে কপাল আর ভ্রু থেকে ঘাম ঝরিয়ে জানতে চাইল রবিন, আবার আমাকে ওপারে দিয়ে আসবে নাকি এক কোপে ফাঁক করে দেব টাকটা? দেব দেব, চেঁচিয়ে উঠল সন্ন্যাসী। রবিনের রুদ্র মূর্তি আর ঝকঝকে তলোয়ার দেখে মনে হলো রীতিমতো ভয় পেয়ে গেছে সে। আবার উঠল রবিন সন্ন্যাসীর কাঁধে, পানিতে নামল সন্ন্যাসী। নদীর মাঝে মাঝে গিয়ে একটু থামল মোটা সন্ন্যাসী। হাসি ফুটে উঠল রবিনের মুখে। ভাবল পিচ্ছিল পাথর পাশ কাটাবার জন্যই এই বিরতি, কিন্তু হাসিটা মিলিয়ে গেল মুহূর্তে। হঠাৎ প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে কাঁধ থেকে শূন্যে ছুড়ে দিল মোটা সন্ন্যাসী রবিনকে। ডিগবাজি খেয়ে হরাস করে পড়ল সে পানিতে। মাঝ নদীতে নাকানি চুবানি খাচ্ছে রবিন, কিন্তু সেটা দেখা কিংবা সাহায্য করার জন্যে দাঁড়ালো না সন্ন্যাসী, ফিরে গেল নিজের বাড়ি। সামলে নিয়ে রবিন যখন আবার দুপায়ে খাড়া হলো, দেখল তীরে দাঁড়িয়ে হেসে খুন হয়ে যাচ্ছে মোটা সন্ন্যাসী। ওর চুপচুপে ভেজা করুণ অবস্থা দেখে রাগে অন্ধ হয়ে গেল রবিনহুড। দাঁড়াও, দেখাচ্ছি মজা, আজ তোমার একদিন কি আমার একদিন, বলে খোলা তলোয়ার হাতে পানির মধ্য দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোলো সে সন্ন্যাসীর দিকে। রবিনের এই অগ্নিমূর্তি দেখে বিন্দু মাত্র বিচলিত হলো না সন্ন্যাসী। ধীরে সুস্থে মাটি থেকে তুলে নিল শিরস্ত্রাণটা, পরে নিল মাথায়। তারপর ঢোলা কাপড়ের মধ্যে থেকে বের করলো মস্ত এক তলোয়ার আর ছোটখাটো একটা ঢাল। কোনো কথাবার্তা বিনিময় হলো না। রবিন তীরে এসে পৌঁছতেই শুরু হয়ে গেল তুমুল লড়াই। লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, একবার পারবে উঠে যাচ্ছে, আবার নেমে আসছে। দুজনই খুঁজছে একে অন্যের দুর্বলতা। ঝনঝন শব্দ হচ্ছে ঢাল তলোয়ারের সংঘর্ষে, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারা তো দূরের কথা, স্পর্শই করতে পারছে না। পুরো একটা ঘন্টা সমানে সমান লড়ে গেল দুজনেই। কখনো পানিতে নেমে, কখনো ডাঙায় বিপুল বিক্রমে লড়ে চলল দুজনে। মারছে, ঠেকাচ্ছে, একদিকে আক্রমণের ভান করে অপর দিকে আক্রমণ করছে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যে যার তলোয়ারের উপর ভর দিয়ে বিশ্রামের জন্য থামল ওরা। একটা সন্দেহ জাগছে আমার মনে, হোলি ফাদার, বলল সন্ন্যাসী।
কি সন্দেহ প্রিয় বৎস? হাসি মুখে জানতে চাইল সন্ন্যাসী। আপনি নিজেই কি ফ্রয়ার টাক, মানে ফাউন্টেন অ্যাবির সন্ন্যাসী টাক? জিজ্ঞেস করল রবিন। কসম খোদার, এমন দাঙ্গাবাজ সন্ন্যাসী জীবনে আর দেখিনি আমি। হা হা করে হেসে উঠল সন্ন্যাসী। দাঙ্গার আর কি দেখেছো বাছা? থাকতো যদি তীরধনুক, দেখতে কি রকম চমকে দিতাম তোমার পিলেটা। আমার প্রশ্নের কিন্তু জবাব দেননি এখনো আপনি। কেন দেব? তোমাকে চিনি, আমি যে নিজের পরিচয় দেব? কে তুমি? নিজের পরিচয় দাও আগে। পরিচয় দেওয়ার আগে আমার সিঙ্গাটা একটু বাজাবার অনুমতি দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, জবাব দিল সন্ন্যাসী। যত খুশি সিঙ্গা ফোকো, আমার কোনো আপত্তি নেই। রবিনের সিঙ্গার শব্দ পেয়ে ছুটে এলো ওর চার সঙ্গী। ভয়ঙ্কর দর্শন চারজন সশস্ত্র তাগড়া জোয়ান লোককে ছুটে আসতে দেখে বিস্ফোরিত হয়ে গেল মোটা সন্ন্যাসীর ক্ষুদ্র চোখ দুটো। মনে হলো যেন ভয় পেয়েছে। বলল, আশ্চর্য, মাটি ফুঁড়ে হাজির হলো নাকি? এরা কারা, তুমিই বা কে? এরা আমার অনুচর, আমি রবিন হুড। তাই নাকি? বিস্মিত দৃষ্টিতে আপাদমস্তক দেখল সন্ন্যাসী রবিনকে। তোমার মহত্ব আর বীরত্বের কথা লোকের মুখে মুখে অনেক শুনেছি আমি। এবার তাহলে হলিফাদার, আপনার পরিচয়টা? পরিচয় দেওয়ার আগে আমার বাঁশিটা একটু বাজাতে চাই, বলল সন্ন্যাসী। নিশ্চয়ই নিশ্চয়ই, জবাব দিল রবিন, যতবার খুশি। গলায় ঝুলানো একটা হুইসেল মুখে তুলে ফু দিল সন্ন্যাসী। সাথে সাথেই প্রচণ্ড গর্জন করে কোত্থেকে যেন ছুটে এলো বিশাল চেহারার চারটে ভয়ঙ্কর দর্শন হাউন্ড। সন্ন্যাসীর দুপাশে লাইন করে দাঁড়িয়ে গেল ওরা। চোখ গরম করে চাইছে রবিন ও তার দলবলের দিকে। এরা আমার অনুচর, আমি সন্ন্যাসী টাক। রবিনের সপ্রসন্ন দৃষ্টির উত্তরে বলল সন্ন্যাসী। এবার বলে ফেলো বৎস, কি উদ্দেশ্যে খোঁজ করছো তুমি আমাকে? আপনাকে আমাদের দরকার, সোজা সাপটা বলল রবিন। শহরের গির্জায় যেতে পারি না আমরা, উপাসনার কোনো ব্যবস্থা নেই আমাদের সে রুটে। যাতে অধার্মিক হয়ে না যাই সেজন্য একজন পুরোহিত একান্ত প্রয়োজন হয়ে পড়েছে আমাদের জন্যে। কিন্তু যাকে তাকে তো আর সে রুটে ডাকা যায় না। আপনি যদি আমাদের সাথে যান, আমরা অত্যন্ত আনন্দের সাথে মাথায় তুলে রাখবো আপনাকে। দুই কান পর্যন্ত বিস্তারিত হলো সন্ন্যাসীর হাসি। সত্যি কথা বলতে কি, তোমাদেরকে আমার খুব পছন্দ। অনেকদিন ভেবেছি যাই, সে রুটে গিয়ে খুঁজে বের করি মহান হৃদয় রবিন হুডকে। ওকে বলি দলে নাও আমাকে, তোমাদের ধর্মকর্মের দিকটা দেখব আমি। ভালোই হলো, তুমি নিজেই যখন এসে হাজির হয়েছো, আমি এক্ষুনি প্রস্তুত। চলো, এগোনো যাক। এইভাবে যোগ দিল বিখ্যাত সন্ন্যাসী টাক রবিনহুডের দলে। পরবর্তীকালে অসংখ্য গাথা রচনা হয়েছিল তার কীর্তিকলাপ নিয়ে। এত বড় জ্ঞানী যুদ্ধবাজ মহৎ সন্ন্যাসী সে যুগে আর ছিল কিনা সন্দেহ। শেরুডে সবাই দারুণ খুশি হলো সন্ন্যাসী টাককে পেয়ে। মস্ত এক ভোজের আয়োজন করে সম্মানিত করলো ওরা সন্ন্যাসী টাকের পদার্পণের দিনটিকে। দিন যায়। রূপালী বৃষ্টি, ঝকঝকে রোদ, সবুজ মাঠ ময়দান আর অপূর্ব ফুলের সম্ভার নিয়ে বসন্ত আসে শেরুডে, চলে যায়। তারপর ঝাঁঝালো হলুদ রোদ, ভ্যাপসা গরম, দীর্ঘ গোধূলি আর পাহাড়ি পরিদের কোমল রাত নিয়ে আসে গ্রীষ্ম, চলে যায়। আসে শরৎ, ফসল ওঠে কৃষকের ঘরে, সবার মনেই খুশি খুশি ভাব। সেই সাথে আসন্ন শীতের প্রস্তুতি। সবুজ পাতাগুলো ক্রমে খয়েরি হয়ে আসে। এরপর উত্তরে হিমেল হাওয়া মেখে নেমে আসে শীত। সেই সাথে শুভ্র তুষার বাক্স থেকে বেরোয় স্মৃতির গন্ধ মাখা গরম জামা। ঘরের কোণের চুলায় গনগন করে আগুন। দিন যায়, বছরের পর বছর ঘুরে ঘুরে আসে শীত, বসন্ত, গ্রীষ্ম, শরৎ। আগে যেমন আসতো এখনো তেমনই আসে, ভবিষ্যতেও আসবে। কিন্তু মানুষ আসে একবারই,
যখন যায় চিরকালের জন্যই যায়। কেউ শুকনো পাতার মতো ঝড়ে বিলীন হয়ে যায়, কেউ রেখে যায় কিছু কথা। এক সুন্দর সকালে ঘুম থেকে উঠে ডাক দিল রবিন লিটল জনকে। দেখেছো লিটল জন, কি তাজা বাতাসটা! চলো বেরিয়ে পড়া যাক। এক দল নিয়ে তুমি রওনা হয়ে যাও পূবে, আরেক দল নিয়ে আমি যাই পশ্চিমের দিকে। দুইজনেই যদি শেরুডে ভোজের জন্য মেহমান নিয়ে ফিরতে পারি, তাহলে দারুণ মজা হবে। ঠিক বলেছ, লাফিয়ে উঠল লিটল জন। একেবারে মনের মতন কথা। এক্ষুনি রওনা দিচ্ছি আমি। অতিথি না নিয়ে ফিরবো না আজ। একদল নিয়ে বেরিয়ে গেল লিটল জন। কিছুক্ষণের মধ্যেই আরেক দল নিয়ে রওনা হয়ে গেল রবিন হুড। রবিনের সাথে রয়েছে উইল স্কারলেট, মাচ, ওয়াটসন, অ্যালানি ডেল, উইল স্কেথলক, মিস দ্য মিলার এবং আরও অনেকে। জনাকড়ি অনুচর রয়ে গেছে ভোজের আয়োজনে সন্ন্যাসী টাককে সাহায্য করার জন্যে। বাকি সবাই রয়েছে হয় রবিন নয় লিটল জনের সাথী। আগে আগে হাঁটছে রবিন, পিছন পিছন চলছে আর সবাই। মাঝে মাঝে জঙ্গল ছেড়ে খোলা উপত্যকার উপর দিয়ে ফসলের ক্ষেত আর কুটিরগুলোকে পাশ কাটিয়ে আবার গিয়ে ঢুকছে রাস্তাটা জঙ্গলে। হাঁটতে হাঁটতে ম্যান্সফিল্ড শহরে ছাড়িয়ে আরো অনেক দূরে চলে গেল ওরা। জঙ্গল ছাড়িয়ে খোলা জায়গায় পড়লো, তবু থামলো না। হাঁটতে হাঁটতে ডার্বিশায়ারের অ্যালান বার্টো ছাড়িয়ে গেল। অবশেষে একটা গির্জার সামনে এসে দাঁড়ালো সে। দুদিক থেকে দুটো রাস্তা এসে মিশেছে এখানে। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড়। ঝোপের আড়ালে বসে খেয়ে নেওয়া যাবে দুপুরের খাবারটা। সেই সাথে নজর রাখা যাবে দুটো রাস্তার উপরই। তাই এইখানেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল সে। এত হাঁটাহাঁটিতে খিদে লেগে গেছে সবারই। দ্বিতীয়বার বলতে হলো না কাউকে। যে যার খাবার বের করে খাওয়া শুরু করলো বিনা বাক্য ব্যয়। দুটো রাস্তার একটা উঁচু হয়ে উঠে গেছে পাহাড়ের মাথায়, তারপর অদৃশ্য হয়ে গেছে ওপাশে। পাহাড়ের ওপাশে কয়েকটা বাড়ির ছাদ দেখা যায়। একটা উইন্ড মিলের পাখা ঘুরছে ধীর বাতাসে। পাখার অর্ধেকটা দেখা যাচ্ছে এখান থেকেই, উঠছে আবার নেমে যাচ্ছে ঘুরে। খাওয়া শেষ করে অনেকক্ষণ বসে রইল ওরা ঝোপের আড়ালে। কেউ কেউ শুয়ে পড়ল ঘাসের উপর। অপেক্ষা করছে ওরা, তীক্ষ্ণ নজর রেখেছে রাস্তার দিকে, কিন্তু কারও দেখা নেই। শেষ পর্যন্ত যখন বিরক্ত হয়ে উঠে পড়তে যাবে রবিন, এমনই সময় একজন লোকের মাথা দেখা গেল পাহাড়ের উপর। এদিকেই আসছে কেউ ঘোড়ায় চেপে। লাফিয়ে উঠে বসল রবিন। নাইট, নাইট একজন! ধীরে ধীরে এগিয়ে আসছে নাইট। আরো কিছুটা কাছে আসতেই দেখা গেল, যদিও পোশাক পরিচ্ছদ খুবই দামি, চেহারায় গভীর বিষাদের চিহ্ন রয়েছে নাইটের। পোশাকটা দামি হলেও সোনার চেন বা মণিমুক্তোর কোনো চিহ্ন নেই লোকটার শরীরের কোথাও। বয়স্ক লোক, মাথাটা নুয়ে রয়েছে বুকের কাছে, হাত দুটো ঝুলে আছে শরীরের দুপাশে। হতাশ, মন্থর গতি, যেন দুনিয়ার কোথাও গিয়ে কিছুই পাওয়ার নেই তার। গভীর উদ্বেগ আর দুশ্চিন্তার রেখা পড়েছে তার মুখে। ঢিলে হয়ে রয়েছে ঘোড়ার মুখের রাশ। মাথা নিচু করে হাঁটছে ঘোড়াটা, যেন প্রবল দুঃখে দুঃখিত সেও। কপালটাই খারাপ আজ, বলল রবিন। যাও বা একটা নাইট পাওয়া গেল, মনে হচ্ছে দুঃখের ভারে শুয়ে পড়বে এক্ষুনি। তবে কাপড় চোপড়ের অবস্থা তো মনে হচ্ছে মোটামুটি ভালোই। যাই, অন্তত দু চারটে কথা বলে আসি, বলা যায় না কিছু মালপানি মিলেও যেতে পারে। উঠে দাঁড়ালো সেই। সঙ্গীদের বলল, তোমরা এখানেই অপেক্ষা করো, প্রথমে আমি একা কথা বলে দেখি। রাস্তা পার হয়ে গির্জার সামনে গিয়ে দাঁড়ালো রবিন। দুঃখী নাইট কাছাকাছি আসতেই এগিয়ে গিয়ে ধরে ফেলল ঘোড়ার লাগামটা। থামুন নাইট স্যার, বলল সে। দু চারটে কথা আছে আমার, শুনে যান। কে তুমি ভাই? বললেন নাইট। রাজপথের ওপর এভাবে পথিককে দাঁড় করাচ্ছ, কে তুমি? কঠিন একটা প্রশ্ন করেছেন নাইট স্যার, জবাব দিল রবিন। কেউ আমাকে বলে দয়ালু, কেউ বলে নিষ্ঠুর। এ বলে সৎ ভালো লোক, ও বলে জঘন্য চরিত্রের এক চোর।
কোলা ব্যাঙের গায়ে যতগুলো দাগ আছে একটা মানুষকে ততভাবে দেখা যায়। এটা নির্ভর করে যার যার দেখার উপর। আপনি কিভাবে দেখবেন সেটা আপনিই জানেন। আমার নাম রবিন হুড। আচ্ছা, তুমি সেই স্বনামধন্য রবিন? নাইটের ঠোঁটের কোণে একটু যেন হাসির আভাস ফুটে উঠল। তোমার সম্পর্কে অনেক শুনেছি আমি, বেশিরভাগই ভালো কথা। তবে খারাপও যে শুনিনি তা নয়, কিন্তু সেসব ক্ষেত্রে একটু বুদ্ধি খরচ করে বুঝে নিয়েছি কেন সেই বিশেষ ব্যক্তিটি খারাপ বলেছে তোমাকে। যাই হোক, এ থেকে হয়তো অনুমান করতে পারবে তোমার সম্পর্কে আমার মনোভাব। এবার বলো, কি চাও তুমি আমার কাছে? আপনার ভদ্র, নম্র, মার্জিত কথাগুলো খুবই ভালো লাগলো আমার, স্যার নাইট, বলল রবিন। আপনার সৌজন্যে মুগ্ধ হয়ে আমি আমাদের শেরুডের জঙ্গলে নিমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে ভোজ খেতে হবে আপনার আজ, স্যার নাইট। অনেক ধন্যবাদ, বললেন নাইট। চেহারাটা আরো যেন বিষণ্ণ দেখাচ্ছে। কিন্তু একজন দুঃখী অতিথি তোমাদের ভালো লাগবে না। ভোজের আনন্দটাই মাটি হয়ে যাবে তোমাদের সাথে আমাকে নিলেই। তার চেয়ে বরং রাস্তা ছাড়ো, আমি চলে যাই নিজের পথে। কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম, স্যার নাইট, বলল রবিন। আপনাকে নিজের পথে চলে দিতে পারি না আমরা। শেরুডের গভীর জঙ্গলে আমরা একটা সরাইখানার মতো খুলেছি, কিন্তু আমাদের ওখানে অতিথি আসতে চায় না সহজেই। তাই আমরা প্রায় অতিথির খোঁজে বেরিয়ে পড়ি, যেখানে পাই ধরে নিয়ে গিয়ে যাই তাদের। ভোজের পর খরচা বাবদ কিছু পাবো এই আশায়। তোমার কথার অর্থ বুঝতে পারছি, গম্ভীর হয়ে গেলেন নাইট। কিন্তু ভুল লোক ধরেছ তুমি আজ, রবিন। আমার কাছে টাকা পয়সা নেই। তাই বুঝি? তীক্ষ্ণ দৃষ্টিতে নাইটের চোখের দিকে তাকালো রবিন। মনে হচ্ছে সত্যি কথাই বলছেন। কিন্তু তবু নাইট স্যার, কিছু মনে করবেন না। অনেক বড় বড় বিশিষ্ট সম্মানিত ভদ্রলোককে আমি নির্জলা মিথ্যে বলতে শুনেছি। কাজেই আপনার কথার সত্যতা আমি নিজে যাচাই করে দেখব। এই বলে দুটো আঙ্গুল মুখে পুরে তীক্ষ্ণ একটা শীষ দিল রবিন। হুড়মুড় করে ছুটে এলো 4-20 জোয়ান। গর্বের সাথে বলল রবিন, এরা সবাই আমার বিশ্বস্ত সহচর। আনন্দ বা দুঃখ যা পাই, লাভ বা লোকসান যা হয়, সমান ভাগে ভাগ করে নিই আমরা। এবার বলুন তো স্যার নাইট, ঠিক কত টাকা আছে আপনার কাছে? কিছুক্ষণ কোনো কথা বললেন না নাইট। ধীরে ধীরে লাল হয়ে উঠছে তার গাল দুটো। মাথাটা নুয়ে পড়তে চাইছে নিচের দিকে। হঠাৎ মাথা ঝাড়া দিয়ে কি যেন তাড়াবার চেষ্টা করলেন তিনি। তারপর সোজা চাইলেন রবিনের মুখের দিকে। বললেন, অযথা লজ্জা পাচ্ছি কেন? লজ্জিত হওয়া উচিত নয়। ঠিক আছে, শোনো ভাই, মাত্র 10টা শিলিং আছে আমার থলিতে। এছাড়া স্যার রিসার্চ অব দ্য লির আর কিছুই নেই সারা দুনিয়ায়। কথাটা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সবাই বেশ কিছুক্ষণ। তারপর রবিন বলল, আপনার কাছে আর টাকা পয়সা নেই? আপনি শপথ করে বলছেন? বলছি, মাথা ঝাঁকালেন স্যার রিচার্ড। যা আছে এই আমার শেষ সম্বল। আর কিছুই অবশিষ্ট নেই। শুধু থলি বলে নয়, আসলে কোথাও আর কিচ্ছু নেই। দেখো, নিজেই পরীক্ষা করে দেখো সত্যি বলছি কিনা। এই বলে থলিটা বের করে বাড়িয়ে দিলেন তিনি রবিনের দিকে। রেখে দিন ওটা, স্যার রিচার্ড, বলল রবিন। আপনার মতো এমন মিষ্টভাষী ভদ্র নাইটের কথা আমি অবিশ্বাস করতে চাই না। অত্যাচারী, অহংকারী আর নিষ্ঠুর উদ্ধত ধনী লোকের কথা আমি নত করে ছেড়ে দিই ঠিকই, কিন্তু বিনয়ী, নম্র, দুঃখী মানুষকে সাহায্য করতে চেষ্টা করি সাধ্যমতো। আসুন স্যার রিচার্ড, টাকা নেই তো কি হয়েছে, তবু আপনি আমন্ত্রিত। চলুন আমাদের সাথে যোগ দেবেন আজ শেরুডের ভোজে। আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু এমনও তো হতে পারে হয়তো আমাদের সাহায্য কাজে লেগে যাবে আপনার। ধন্যবাদ বন্ধু, বললেন স্যার রিচার্ড। তোমার সদিচ্ছার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমার দুঃখ দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তোমার সাদর আমন্ত্রণ আমি খুশি মনেই গ্রহণ করছি। এই বলে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন তিনি। হাঁটতে শুরু করলেন বাকি সবাই। স্যার রিচার্ডের দুপাশে হাঁটছে রবিন হুড আর উইল স্কারলেট। বাকি সবাই চলছে পিছন পিছন। কিছু দূর চুপচাপ হেঁটে মুখ খুলল রবিন। জিজ্ঞেস করা হয়তো ঠিক হচ্ছে না, হয়তো পুরনো ক্ষত খুঁচিয়ে আপনাকে কষ্টই দেয়া হচ্ছে, তবু জিজ্ঞেস না করে পারছি না। আচ্ছা স্যার নাইট, আজ আপনার এই অবস্থার কারণটা কি? মনের কথা বলে ফেললে হয়তো আপনার দুঃখ কিছুটা লাঘব হবে। ঠিকই বলেছ রবিন, বলে ফেললে মনের ভারটা অনেকটা হালকা হয়ে যায়। তাছাড়া সবাই যখন জানে, তুমি জানলে আমার কোনো ক্ষতি নেই। ব্যাপারটা হচ্ছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার দুর্গ, জমিদারি সব বন্ধক দিয়ে টাকা ধার করেছিলাম আমি এমেট মঠের মোহান্তের কাছে। আগামী তরশু টাকা শোধ দেওয়ার শেষ তারিখ। যদি ওই তারিখের মধ্যে পুরো দেনা শোধ না করতে পারি, আমার সর্বস্ব চলে যাবে মোহান্তের হাতে। আর একবার গিলে ফেললে এমেটের মোহান্তের হাত থেকে সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব নয় কারো পক্ষেই। আমি বুঝি না, বলল রবিন। সূর্যের তাপে তুষার যেমন গলে, আপনাদের মতো সম্ভ্রান্ত পরিবারের লোকেদের হাতে পড়লে ঠিক তেমনই ভাবে কেন গলে বেরিয়ে যায় টাকা পয়সা ধন দৌলত? আমার উপর অবিচার করছো তুমি রবিন, বললেন প্রৌঢ় স্যার রিচার্ড। ভেবেছ উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে গিয়ে সবকিছু খুইয়ে বসেছি? ব্যাপারটা আসলে তা নয়। সবটা শুনলে বুঝতে পারবে। 20 বছর বয়সের এক ছেলে আছে আমার। এই বয়সেই নাইট উপাধি অর্জন করে নিয়েছে সে। গত বছর চেস্টারে নাইটদের বল্লম যুদ্ধের আয়োজন করা হয়েছিল। আমি আমার স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলাম সেখানে। আমার ছেলেও গিয়েছিল। গর্বের সাথে দেখেছিলাম আমরা আমাদের ছেলের বীরত্বপূর্ণ লড়াই। ওর সাথে খেলতে গিয়ে একের পর এক হারছিল আর সব নাইট। অবশেষে ল্যাঙ্কাস্টারে স্যার ওয়াল্টার নামলেন যুদ্ধে। বয়স কম হলে কি হবে, আশ্চর্য নৈপুণ্যের সাথে প্রতিটা আঘাত ঠেকিয়ে দিল আমার ছেলে। কিন্তু ও যখন পাল্টা আক্রমণ করলো, সামাল দিতে পারলেন না স্যার ওয়াল্টার। দুর্ভাগ্য আমাদের, দুটো বর্ষাই ফেটে চুরচুর হয়ে গিয়েছিল। কি করে যেন আমার ছেলের বর্ষার একটা চটা ওর চোখ দিয়ে ঢুকে মগজ পর্যন্ত পৌঁছে গেল। ঘোড়ার উপর বসা অবস্থাতেই মারা গেলেন তিনি তৎক্ষণাৎ। উপস্থিত সবাই বলল এটা একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু স্যার ওয়াল্টারের প্রতিপত্তিশালী আত্মীয় স্বজন মানল না সে কথা। তারা ব্যাপারটাকে এমনই ঘোলাটে করে তুলল যে ছেলেকে নির্ঘাত জেল থেকে রক্ষা করার জন্য ক্ষতিপূরণ দিলাম আমি 600 পাউন্ড। কিন্তু এতেও ওদের খাই মিটল না। আইনের নানান বিদঘুটে প্যাঁচে ফেলে ঘোলা পানি খাইয়ে ছেড়ে দিল আমাকে। সেসব সামলাতে গিয়ে এমেটের মোহান্তের কাছে হাত পাততে হলো আমার। বিপদের সময় সেও সুযোগ নিতে ছাড়ল না। সামান্য টাকার বিনিময়ে বন্ধকি দলিলে করিয়ে নিল গোটা সম্পত্তির। যা হোক, ছেলেটাকে যে বাঁচাতে পেরেছি এটুকুই আমার সান্ত্বনা। বাস্তব অবস্থাটা আমি মেনে নিয়েছি, কিন্তু সম্পত্তি হারিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু এই অসম্মানজনক পরিবেশে আমার স্ত্রীর কি অবস্থা হবে তাই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। আপনার ছেলে এখন কোথায়? জানতে চাইল রবিন। প্যালেস্টাইনে লড়াই করছে এখন আমার ছেলে। শুনেছি খুবই বীরত্বের সাথে লড়ছে সে। সত্যি? বলল রবিন। দুর্ভাগ্যের শিকার হয়েছেন আপনি। তা কত টাকা ধার নিয়েছিলেন আপনি এমেটের মোহান্তের কাছ থেকে? মাত্র 400 পাউন্ড। রেগে গেল রবিন। আশ্চর্য! রক্তচোষা লোক তো। ঘর বাড়ি দুর্গ সহ একটা গোটা জমিদারি দখল করতে যাচ্ছে বেটা, মাত্র 400 পাউন্ডের বিনিময়ে। আচ্ছা, সর্বস্ব হারিয়ে আপনি কি করবেন বলে ঠিক করেছেন? আমার জন্যে কোনো চিন্তাই করি না আমি, বললেন স্যার রিচার্ড। যেটুকু যা দুশ্চিন্তা করছি তা শুধু আমার স্ত্রীর কথা ভেবেই। কোনো আত্মীয় স্বজনের বাসায় তাদের দান বা কৃপার উপর নির্ভর করে জীবনযাপন করতে হবে ওর।
মনটা ভেঙে গুড়িয়ে যাবে, কিন্তু টু শব্দ করবে না ও, আমি জানি। সেজন্যই খারাপ লাগছে এত। আমার কি, বুড়ো হয়ে গেছি ঠিকই, কিন্তু এখনো অক্ষম হয়ে পড়িনি। আমি ঠিক করেছি চলে যাব প্যালেস্টাইনে, ছেলের পাশে দাঁড়িয়ে বাপ বেটা যুদ্ধ করব একসাথে। এতক্ষণ মন দিয়ে শুনছিল, এবার হঠাৎ কথা বলে উঠল উইল স্কারলেট। আচ্ছা, এই বিপদের সময় আপনার বন্ধুবান্ধবরা এগিয়ে এলো না? কেউ কেউ সাহায্য করলো না? না। এপাশ ওপাশ মাথা নাড়লেন স্যার রিচার্ড। কেউ না। যখন আমার অনেক টাকা ছিল, তখন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা লেগে যেত। প্রত্যেকে প্রমাণ করবার চেষ্টা করত অন্যের চেয়ে সেই বেশি ভালোবাসে আমাকে। সবাই সরে পড়েছে এখন, কারণ ওরা জানে শুধু যে গরিব হয়ে গিয়েছি তাই নয়, প্রবল পরাক্রান্ত শত্রু রয়েছে আমার। দুঃখের হাসি হাসলেন স্যার রিচার্ড। ওরা জানে আর কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারবো না আমি। এই বিপদে আপনার কোনো বন্ধু নেই একথা ভাববেন না স্যার রিচার্ড, বলল রবিন হুড। যারা দুর্বল, যারা পরনির্ভরশীল, তারা সরে গেছে আপনার ওপর আর নির্ভর করা যায় না বলেই। গর্ব করছি না, কিন্তু আমি দুর্বলও নেই, পরনির্ভরশীলও নই। দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন মন থেকে। আপনার এই বিপদে হয়তো আমি কোনো সাহায্যে লাগতে পারবো। মিলান হাসলেন স্যার রিচার্ড, মাথা নাড়লেন এপাশ ওপাশ, বললেন, তোমার আশ্বাসের জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাহায্য তো দূরের কথা, এটুকুও পাইনি আমি কারো কাছে গত একটা বছর। তোমার প্রতি কৃতজ্ঞ বোধ করছি। তোমাদের সহানুভূতি পেয়ে অনেক হালকা হয়ে গেছে আমার মনটা। গ্রিনউড গাছের নিচে ওরা যখন পৌঁছলো, তখন শেষ বিকেল। দূর থেকে দেখতে পেল ওরা লিটল জন আর তার দলবল পৌঁছে গেছে সেখানে আগেই। অতিথি নিয়ে ফিরেছে ওরাও। হ্যারিফোর্ডের লর্ড বিশপকে ধরে এনেছে রাস্তা থেকে। রেগে একেবারে টং হয়ে আছেন বিশপ। গাছের নিচে পায়চারি করে ফিরছেন যেন মুরগির খাঁচায় আটকা পড়া খেকশিয়াল। তার পিছনে কালো কাপড় পরা তিনজন সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে ভীত স্বতন্ত্র ভঙ্গিতে। 6টা ঘোড়া বাঁধা রয়েছে গাছের ডালে। বোঝা যাচ্ছে একটায় চড়ে যাচ্ছিলেন বিশপ, বাকি 5টায় পিঠে বোঝাই মালপত্র। একটা মাঝারি আকারের বাক্সের উপর চোখ পড়তেই খুশি হয়ে উঠল রবিন হুড। লোহার পাত জড়িয়ে রাখা হয়েছে ওটাকে শক্তভাবে। রবিন আর তার দলবলকে দেখেই বীর দর্পে এগিয়ে আসতে যাচ্ছিলেন লর্ড বিশপ, কিন্তু প্রহরায় মোতায়েন এক অনুচর হাতের মোটা লাঠিটা সমান্তরাল করে ধরে ঠেকালো তাকে। বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি, কিন্তু ভ্রুজোড়া কুঁচকে উঠল আরও। কঠোরতর তিরস্কারের ভাষা বেরোতে শুরু করলো তার মুখ থেকে। দাঁড়ান দাঁড়ান, দূর থেকেই হাঁক ছাড়ল রবিন। আপনি কষ্ট করে আমার কাছে আসবেন কেন লর্ড বিশপ? আমিই আসছি আপনার কাছে। আপনাকে এখানে দেখে আমার কি যে খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। রবিনহুড কাছে এসে দাঁড়াতেই তীব্র ভৎসনার সুরে নালিশ জানালেন হ্যারিফোর্ডের বিশপ। একজন লর্ড বিশপের সাথে তোমাদের এটা কোন ধরনের ব্যবহার? আমি জানতে চাই। কারোর সাথে কোনো ঝগড়া নেই, ফ্যাসাদ নেই, নিরীহ শান্তিপ্রিয় মানুষ আমি। চলেছিলাম রাজপথ ধরে, এই 3জন সাধু, 5টা মালটানা ঘোড়া আর 10 জন পাহারাদার নিয়ে। এমন সময় ইয়া লম্বা বিকট চেহারার এক লোক পিছনে 3-4 কুড়ি গুন্ডা নিয়ে হুকুম করলো আমাকে থামতে। খেয়াল করো, আমাকে, হ্যারিফোর্ডের লর্ড বিশপকে থামতে বলছে। পিছনে চেয়ে দেখি জাহান্নামে যাক বেটারা, সবকটা পাহারাদার স্রেফ হাওয়া হয়ে গেছে। শোনো, ওই বিরাট দৈত্য মতো লোকটা আমাকে শুধু থামিয়েই ক্ষান্ত হয়নি, হুমকি দিয়েছে বাড়াবাড়ি করলে নাকি রবিনহুড আমাকে ন্যাংটো করে ছেড়ে দেবে। শুধু তাই নয়, যা ইচ্ছে তাই বিচ্ছিরি সব গাল দিয়েছে লোকটা আমাকে। মোটা পুরুত, মানুষকে বিশপ, অর্থলোলুপ, রক্তচোষা সুদখোর, আরো কত কি। তার উপর আমি এখানে আসার পর কোত্থেকে মোটা এক কপট সন্ন্যাসী এসে আমাকে ঘাড়ে চাপড় মেরে কথা বলার চেষ্টা করছে, যেন আমি তার ইয়ার দোস্ত। কি বললে? মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। এক লাফে বিশপের সামনে এসে দাঁড়ালো সন্ন্যাসীটা।
বিশপের নাকের কাছে এমন জোরে তুড়ি বাজালো যে চমকে আধ হাত সরে গেলেন বিশপ। আমি কপট সন্ন্যাসী? তোমার থেকে কোন দিক থেকে আমি কম সেটা বুঝিয়ে দিতে পারবে? জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে কোনটায় কম? গোটা বাইবেল মুখস্থ বলতে পারি আমি, তা জানো? কুঁড়ে ঘরে জন্ম আমার, তা নইলে আজ তোমার চেয়ে অনেক অনেক উঁচু স্তরের বিশপ হতে পারতাম আমি। কপট বলার স্পর্ধা দেখিও না, হ্যাঁ? পরীক্ষায় নামলে হেরে যাবে। শুধু একটা দিকে স্বীকার করি, কিছুটা কম আছি আমি তোমার থেকে। অত ভয়ঙ্কর রকমের মোটা হতে পারিনি এখনো। ঝগড়াটে বিড়ালের মতো ফুঁসে উঠলেন বিশপ এই কথায়। চোখ পাকিয়ে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন তিনি সন্ন্যাসী টাককে। টাকও চোখ মুখ পাকিয়ে এমন এক ভেংসি ধরল যে স্যার রিচার্ড সহ সবাই হেসে উঠল। কিন্তু রবিন গম্ভীর। সরে যান ফাদার টাক, বলল সে। সরুন দেখি। এত বড় সম্মানিত লর্ড বিশপকে হেয় প্রতিপন্ন করা মোটেই ঠিক হচ্ছে না। আমি খুবই দুঃখিত মাননীয় লর্ড বিশপ, আপনার সাথে আমার লোকজন এত খারাপ ব্যবহার করছে শুনে আমি সত্যিই দুঃখিত। কোথায় লিটল জন? সামনে এসে দাঁড়াও। কাচুমাচু ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো লিটল জন। বিশপের দিকে ফিরল আবার রবিন। এই লোকটাই দুর্ব্যবহার করছিল আপনার সঙ্গে লর্ড বিশপ? হ্যাঁ, এই লোকই, বললেন বিশপ। খুবই খারাপ লোক, সন্দেহ নেই। লিটল জন, তুমি আমাদের মাননীয় লর্ডকে মোটা পুরুত বলেছ? রবিনের কণ্ঠে স্পষ্ট তিরস্কার। বলেছি, নিচু গলায় বলল লিটল জন। তুমি একে মানুষ খেকো বিশপ বলেছ? বলেছি। যেন অপরাধ স্বীকার করছে আসামি, এমনই ভঙ্গিতে বলল লিটল জন। তুমি একে অর্থলোলুপ, রক্তচোষা সুদখোর বলেছ? বলেছি। কাদো কাদো হয়ে এলো লিটল জনের গলা। ছি ছি, এতটা ভাবতেও পারিনি আমি, বলেই বিশপের দিকে ফিরল রবিন। বড়ই পরিতাপের বিষয় লর্ড বিশপ, ওর একটা কথাও অবিশ্বাস করতে পারছি না। আর যাই করুক, কোনোদিন মিছে কথা বলে না ও। গোটা জঙ্গল কাঁপিয়ে হেসে উঠল সবাই। চিবুক থেকে শুরু করে মাথা জোড়া পর্যন্ত লাল হয়ে গেল বিশপের। বার দুই মুখ খুললেন কিছু বলার জন্য, কিন্তু আওয়াজ বেরোলো না। কিছু মনে করবেন না লর্ড বিশপ, আবার বলল রবিন। আমরা একটু কর্কশ প্রকৃতির মানুষ, কিন্তু আপনি যতটা ভাবছেন ততটা খারাপ লোক নই। এখানে এমন একজনও পাবেন না যে আপনার মাথার একটা চুল পর্যন্ত স্পর্শ করবে। বলেই আবার সংশোধন করল রবিন। চুল অবশ্য নেই, কিন্তু থাকলেও স্পর্শ করতো না। আমি বুঝতে পারছি আমাদের রসিকতায় আপনি আহত বোধ করছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা এখানে সবাই সমান। আমাদের এখানে বিশপ নেই, ব্যারন নেই, আর্ল নেই, কারো ওপর মাতব্বরি করার কেউ নেই। আমাদের পরিচয়, আমরা মানুষ। আমাদের সাথে সমানভাবে যদি মিশতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে আপনার। চারপাশে তাকালো রবিন। কই, ভোজের আয়োজন কদ্দূর? যার যা যন্ত্রপাতি নিয়ে এসো সব। ভোজের আগে খেলা দেখাবে না মেহমানদের? ছুটল সবাই। কেউ ছুটল হাড়ি চুলোর দিকে, কেউ গেল লাঠি, তলোয়ার বা তীর ধনুক আনতে। স্যার রিচার্ডকে ডেকে পরিচয় করিয়ে দিল রবিন হেরিফোর্টের লর্ড বিশপের সাথে। আপনি জেনে খুশি হবেন মাননীয় লর্ড বিশপ, আজকের ভোজে আর একজন বিশিষ্ট ব্যক্তি, লিড স্যার রিচার্ড উপস্থিত আছেন। আপনারা দুজনই আজ আমাদের সম্মানিত অতিথি। স্যার রিচার্ড, ভৎসনার কণ্ঠে বললেন বিশপ। সমাজের উচ্চ শ্রেণীর লোক আমরা দুজনেই আজ হেনস্থা হচ্ছি এইসব গুন্ডা বদমাস। বলতে গিয়ে নিজেকে সামনে নিয়ে চট করে তাকালেন বিশপ রবিনের মুখের দিকে। বলুন বলুন, যা বলতে যাচ্ছিলেন বলে ফেলুন বিশপ, হাসতে হাসতে বলল রবিন। শেরুডে আমরা কেউ মুখে লাগা মেটে কথা বলি না। বলতে চেয়েছিলেন এসব চোর গুন্ডা বদমাশদের হাতে, তাই না? ওই রকমেরই কিছু হয়তো বলতে চেয়েছিলাম, বললেন লর্ড বিশপ। কিন্তু স্যার রিচার্ড, একটা কথা আপনাকে না বলে পারছি না। এই একটু আগে এদের কদর্য রসিকতায় আপনাকে হাসতে দেখেছি আমি। হেসে উঠে এদের আশকারা না দিয়ে ভ্রুকুটির মাধ্যমে এদের নিরুৎসাহিত করাই আপনার উচিত ছিল বলে মনে করি আমি।
আপনার প্রতি অশ্রদ্ধা দেখানোর উদ্দেশ্যে হাসিনি আমি, বললেন স্যার রিচার্ড। রসিকতা রসিকতাই। এটুকু বলতে পারি, ওই রসিকতা যদি আমাকে কটাক্ষ করে করা হতো তবুও আমি হাসতাম। একজন এসে গ্রিনউডের নিচে ঘাসের ওপর হরিণের চামড়া বিছিয়ে দিয়ে গেল। খুবই সমাদর করে অতিথিদের বসালো। রবিন তার উপর নিজেও বসলো। কাছে পিঠেই রইল দলের হোমরা চোমরা কয়েকজন, লিটল জন, উইল স্কারলেট, মাছ, উইল স্টুটলি ও অ্যালান এডেল। ফাঁকা জায়গাটার একপাশে শেষ মাথায় গাছের ডালে ঝুলিয়ে দেয়া হলো একটা মালা। একজনের পর একজন ছুটতে শুরু করলো তীর। এতই আশ্চর্য নৈপুণ্য প্রদর্শন করলো ওরা, সেদিন যে রীতিমতো তাজ্জব হয়ে গেলেন স্যার রিচার্ড আর লর্ড বিশপ। 140 গজ দূরে ঝুলানো মাত্র 9 ইঞ্চি ব্যাসের একটা মালার বৃত্ত লক্ষ্য করে 3টে করে তীর ছুড়ল এতজন মানুষ, অথচ মাত্র 2টো তীর লাগলো মালার বাইরে, বাকি সবগুলো লক্ষ্যভেদ করলো। ইতিমধ্যেই গল্পগুজব হাসি ঠাট্টায় দুই অতিথির বেদনা ও বিরক্তি যেন হাওয়ায় উড়িয়ে দিয়েছে রবিন। ছেলে মানুষের মতো হাততালি দিয়ে উঠছেন লর্ড বিশপ, হাহা করে প্রাণ খোলা হাসি হাসছেন স্যার রিচার্ড। জীবনে এমন আশ্চর্য শুটিং আমি দেখিনি, বললেন হ্যারিফোর্টের বিশপ। কিন্তু রবিন, শুনেছি তোমার নাকি তুলনা হয় না, দেখাবে না এক হাত? আদার হয়ে আসছে, বলল রবিন। অস্পষ্ট হয়ে আসছে সবকিছু। ঠিক আছে, তবু দেখি চেষ্টা করে কি করতে পারি। উঠে দাঁড়ালো রবিন। কোমর থেকে ছোরাটা বের করে ছোট্ট একটা হেজেলের শাখা কেটে বাকল ছাড়াতে শুরু করলো। বুড়ো আঙুলের চেয়ে সামান্য একটু মোটা হবে ছড়িটা। সেটা হাতে নিয়ে মাপা পদক্ষেপে হেঁটে চলে গেল 80 গজ দূরে। ওখানে ছড়িটা মাটিতে পুঁতে দিয়ে ফিরে আসতেই গাছের ডাল দিয়ে তৈরি রবিনের বিশাল ধনুকটা এগিয়ে দিল অ্যালান এডেল। বাঁকা করে শিলা পরিয়ে নিল রবিন ধনুকটায়, তারপর তুন থেকে সবকটা তীর মাটিতে নামিয়ে বেছে বেছে বের করলো একটা পছন্দসই তীর। ধনুকের তীর যোজনা করে বাম পা সামনে বাড়িয়ে তৈরি হলো সে। স্তব্ধ হয়ে গেছে সবাই, কারো মুখে টু শব্দ নেই। গাছ থেকে পাতা পড়লেও আওয়াজ শোনা যাবে এখন। ধনুক ধরা বাম হাতটা সোজা করছে রবিন, সেই সাথে ডান হাতে টেনে নিয়ে যাচ্ছে তীর বাঁধানো ছিলাটা কানের পাশেই। একটা শ্বাস নিতে যতটা সময় লাগে তার চেয়েও কম সময় নিল রবিন লক্ষ্য স্থির করতে। টঙ্কার ধ্বনির সাথে সাথেই ছুটল তীর, এতই দ্রুত যে দৃষ্টি দিয়ে অনুসরণ করা গেল না ওটাকে। তীরের পিছু পিছু ছুটল দৌড়বাজ উইল স্কেটলক। মাটি থেকে উপরে তুলে নিয়ে এলো হেজেলের কাঠিটা। আশ্চর্য, কাঠির গায়ে বিঁধে রয়েছে তীরটা। প্রচণ্ড হর্ষধ্বনি উঠল দর্শকদের মধ্যেই। যারা রান্নাবান্নায় ব্যস্ত ছিল ছুটে এলো তারাও। যোগ্য নেতার বিস্ময়কর নৈপুণ্যে গর্বে ফুলে উঠেছে সবার বুক। কাউকে প্রশংসার কোনো সুযোগ না দিয়ে বসে পড়ল রবিন। লাঠি খেলা শুরু করবার নির্দেশ দিল। লাঠি নিয়ে এগিয়ে এলো কয়েকজন। স্থান কাল ভুলে উচ্ছ্বাসিত প্রশংসা করছেন লর্ড বিশপ তুমুল লড়াই দেখে। এইভাবেই সন্ধ্যা পেরিয়ে ঘনিয়ে এলো শেরুর জঙ্গলে আশ্চর্য সুন্দর এক রাত। হার্পে সুর বেঁধে নিল এবার অ্যালান এডেল। ওর অপূর্ব কণ্ঠে গান শুনে শ্বাসরুদ্ধ হয়ে এলো শ্রোতাদের। একে একে কয়েকটা গান গাইল সে, ভালোবাসার, যুদ্ধের, মহিমার, দুঃখের। তন্ময় হয়ে শুনছে সবাই। এত দুঃখের গান কে গায় দেখার জন্যই যেন মস্ত এক রূপালী চাঁদ উঠল আকাশে। চিকচিক করছে এখন গাছের পাতাগুলো, মিষ্টি বাজনা, ভাবগম্ভীর গানের আবেগ, রূপালী চাঁদ আর বিশাল ওকের দোলায়িত শাখার ছন্দ মিলে আশ্চর্য এক মোহময় পরিবেশের সৃষ্টি হলো শেরুর জঙ্গলেই। অবশেষে দুজন এসে সংবাদ দিল খাবার তৈরি। অতিথিদের নিয়ে এগোলো রবিন। ঘাসের উপর সাদা দস্তরখান বিছিয়ে দেয়া হয়েছে। অনেকগুলো মশাল জেলে আলোকিত করা হয়েছে জায়গাটা। সুস্বাদু খাবারের গন্ধে জিভে জল এসে গেল সবার। বসে পড়ল সবাই। হইচই আর হাসি গল্পের সাথে সাথে চলল রসনা তৃপ্তি। খাওয়া শেষ হতেই এলো টলটলে এল ভর্তি মদের পাত্র। এমনই সময় সবাইকে চুপ করার নির্দেশ দিল রবিন। চুপ হয়ে গেল সবাই। একটা গল্প শোনাতে চাই আমি তোমাদের সবাইকে, শুরু করলো রবিন। বেশি বাগাড়ম্বর না করে সংক্ষেপে স্যার রিচার্ডের দুর্ভাগ্যের কথা জানালো সে সবাইকে। সামান্য টাকার বিনিময়ে এত বিরাট জমিদারি ছিনিয়ে নেওয়া হচ্ছে শুনে
কঠোর হয়ে গেল রবিনের সমস্ত অনুচরের মুখ। কিন্তু বিশপের মুখটা বিবর্ণ হয়ে আসছে ক্রমেই। মদের পাত্রে চুমুক দিতেও ভুলে গেছেন। এই কাহিনীর অন্তরালে বিপদের আভাস টের পাচ্ছেন তিনি। ঠিকই আজ করেছিলেন বিশপ। কাহিনী শেষ হলে রবিন ফিরল তার দিকে। বলল, আপনার কি মনে হয় লর্ড বিশপ, এটা ঘটতে দেয়া কি উচিত হবে? সমাজের এত উঁচু আসনে অবস্থান আপনাদের, সেখান থেকে আপনাদেরই একজনকে নেমে গিয়ে মাথা নত করে অন্যের গলগ্রহ হতে হচ্ছে, সর্বস্ব খুইয়ে পথের ভিখারি হতে হচ্ছে। একজন ধার্মিক খ্রিস্টান হিসেবে এ ব্যাপারে আপনার কি বক্তব্য? কোনো জবাব দিলেন না বিশপ। ভাবুক দৃষ্টিতে চেয়ে রইলেন মাটির দিকে। গোটা ইংল্যান্ডে আপনিই সবচেয়ে ধনী বিশপ, আবার বলল রবিন। আপনি কি পারেন না এই বিপদগ্রস্ত নাইটের এমন দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে? তবু কোনো জবাব দিলেন না বিশপ। এবার লিটল জনের দিকে ফিরল রবিন। তুমি আর উইল স্টিউটলি গিয়ে মাল টানা ঘোড়ার পাশটাকে নিয়ে এসো এখানে। আলো যেখানটায় সবচেয়ে বেশি সেখান থেকে দস্তরখান সরিয়ে জায়গা করে দিল সবাই। ঘোড়া পাশটাকে নিয়ে ফিরে এলো লিটল জন আর উইল স্টিউটলি। হাঁক ছাড়ল রবিন। মালপত্রের তালিকা কার কাছে? কালো পোশাক পরা তিনজন সন্ন্যাসীর মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি ভয় ভয় বলল, আমার কাছে আছে। দয়া করে আমাকে মারধর করবেন না। না ফাদার, কোনো ভয় নেই, আশ্বাস দিল রবিন। নিরীহ মানুষের কোনো ক্ষতি করি না আমি কক্ষনো। তালিকাটা দিন আমার হাতে। সন্ন্যাসীর কাছ থেকে মালের তালিকা নিয়ে উইল স্কারলেটের দিকে বাড়িয়ে ধরল সেই। পর দেখি এক এক করে, শুরু করলো উইল স্কারলেট। এক বেল সিল্ক অ্যাঙ্কাস্টারের টেক্সটাইল ডিলার কুয়েন্টিনের জন্যে। এটা ছোব না আমরা, বলল রবিন। আমরা জানি সৎপথে নিজের চেষ্টায় বড় হয়েছে সে। কাজী না খুলে সিল্কের গাঁট তিনটে সরিয়ে রাখা হলো একপাশে। বিউমন্টের অ্যাবির জন্য এক বেল সিল্ক মখমল। সিল্ক মখমল দিয়ে কি করবে পুরোহিতরা? নিজেকে যেন জিজ্ঞেস করলো রবিন। উত্তর দিল নিজেই, ঠিক আছে, যদিও ওদের কাজে লাগছে না এসব, তবু সবটা নেব না আমরা। 3 ভাগ করে ফেলো। 1 ভাগ বিক্রি করে টাকাটা দান করা হবে গরিব দুঃখীদের, 1 ভাগ রাখবো আমরা, বাকি ভাগটা নিয়ে যা খুশি করুক গে যাক অ্যাবির সন্ন্যাসীরা। কথা মতো 3 ভাগ করে 2 ভাগ সরিয়ে রাখা হলো আলাদা জায়গায়, বাকি 1 ভাগ রাখা হলো সিল্কের গাঁটের পাশে। 2 কুড়ি মোমবাতি সেন্ট টমাসের উপাসনা ঘরের জন্য। ওগুলো ওদেরই দরকার, যেমন আছে রেখে দাও কুয়েন্টিনের সিল্কের পাশে। এইভাবেই একের পর এক পড়ে যেতে লাগলো উইল স্কারলেট। একের পর এক নির্দেশ দিয়ে যেতে থাকলো রবিন। সেই মতো ভাগ হয়ে যেতে থাকলো সাথে সাথেই। কোনো জিনিস স্পর্শ করলো না রবিন, কিন্তু বেশিরভাগই বস্তা খুলে 3 ভাগ করা হলো, দানের জন্য, নিজেদের জন্য এবং মালিকের জন্য। সিল্ক, মখমল, সোনার কারুকাজ করা কাপড়, দামি মদ, আরও কত কি, প্রায় ভর্তি হয়ে এলো জায়গাটা। এবার তালিকার সর্বশেষ আইটেম ঘোষণা করা হলো, হেরিফোর্টের লর্ড বিশপের একটি বাক্স। ঘোষণা শুনে কেঁপে উঠল বিশপের অন্তরাত্মা। বাক্সটার দিকে না তাকাবার চেষ্টা করছেন তিনি, কিন্তু অবাধ্য চোখ আঠার মতো লেগে আছে ওটার গায়ে, সরাতে পারছেন না। কি আছে এর ভেতর লর্ড বিশপ? জানতে চাইল রবিন। মনে নেই, ভ্রু কুঁচকে জবাব দিল বিশপ। হাসল রবিন। এর চাবিটা কি আপনার কাছে আছে? মাথা নাড়লেন বিশপ। ক্ষীণ আশা ছিল তার মনে, খোলার অসুবিধে দেখে রবিন হয়তো ছোবে না বাক্সটা। কিন্তু মুহূর্তে রক্তশূন্য হয়ে গেল তার মুখটা রবিনের পরবর্তী নির্দেশ শুনে। যাও উইল স্কারলেট, তলোয়ার নিয়ে এসো একটা, বলল রবিন। তোমার গায়ে তো খুব জোর, দেখি ডালাটা এক কোপে কাটতে পারো কিনা। অল্পক্ষণেই ফিরে এলো উইল স্কারলেট মস্ত এক তলোয়ার নিয়ে। গায়ের সমস্ত শক্তি দিয়ে কোপ মারল সে, কিন্তু কাজ হলো না এক কোপে। লোহার পাত দিয়ে মোড়া বাক্সটার খুলতে প্রয়োজন হলো 3 কোপের।
ডালাটা তুলতেই চারপাশে উপচে পড়ল এক গাদা সোনার মোহর। মশালের লালচে আলোয় ঝলসে উঠল সেগুলো। মর্মর ধ্বনির মতো একটা বিস্মিত গুঞ্জন বেরোল উপস্থিত সবার কণ্ঠ থেকে। কিন্তু যেমন ছিল তেমনি দাঁড়িয়ে রইল সবাই, এক পাও এগোলো না সামনে। অ্যালান এডেল, উইল স্কারলেট আর লিটল জন, তিনজন মিলে গুনে দেখো কত আছে, নির্দেশ দিল রবিন। বেশ অনেকক্ষণ লেগে গেল সব টাকা গুনে হিসেব করতে। সব শেষ হতে উইল স্কারলেট ঘোষণা করলো, মোট আছে 1500 সোনার গিনি। টাকা গুনতে গিয়ে এক টুকরো কাগজ পেয়েছে সে, তার উপরে লেখাটাও জোরে পরে শুনিয়ে দিল সে সবাইকে। সবাই শুনল। এই টাকাগুলো সংগ্রহ হয়েছে হ্যারিপোর্ট অঞ্চলের জনসাধারণের কাছ থেকে, বিশপের আদায়কৃত খাজনা, জরিমানা ও বাজেয়াপ্তির মাধ্যমে। বিশপের দিকে ফিরল রবিনহুড। মাননীয় লর্ড বিশপ, বাক্সের ভিতর কি আছে তা যখন আপনার মনেই ছিল না, ইচ্ছে করলে আমি আপনার মনে পড়িয়ে না দিলেও পারতাম। আপনার সামনে বাক্সটা না খুললেও চলতো। আসলে আপনাকে ন্যাংটো করে ছেড়ে দেওয়ার ইচ্ছে আমার নেই। বাক্সে যা আছে তার 3 ভাগের 1 ভাগ আপনি নিয়ে যেতে পারবেন। আপনার এবং আপনার লোকজনের আমোদ প্রমোদ ও ভোজের খরচ বাবদ 1 ভাগ রাখছি আমি, বাকি 1 ভাগ যাবে দান খয়রাতে। শুনেছি জীবনে একটা পয়সাও দান করেননি আপনি কাউকে, এবার আপনাকে কিছু পুণ্য কামাই করে দেব আমরা। হেট হয়ে যাওয়া মাথা উঁচু করলেন বিশপ, কিন্তু কথা বললেন না একটাও। 3 ভাগের 1টা ভাগ ফেরত পাচ্ছেন জেনে নিজের ইষ্ট দেবতাকে ধন্যবাদ দিলেন তিনি মনে মনেই। লির নাইট স্যার রিচার্ডের দিকে ফিরল এবার রবিন। স্যার রিচার্ড, এক ধর্ম ব্যবসায়ী রক্তচোষার খপ্পরে পড়ে সম্পত্তি হারাতে বসেছিলেন আপনি। ওদেরই আর একজনের উপচে পড়া টাকা দিয়ে যদি এমেটের লোভী মোহান্তকে ঠেকানো যায়, তাহলে আমার মনে হচ্ছে বিচারটা ন্যায্য হয়। কি বলেন? এখান থেকে 400 পাউন্ড আপনার হাতে তুলে দিচ্ছি আমরা। মোহান্তের ধার শোধ করে ছাড়িয়ে নিন আপনার সম্পত্তি। থ হয়ে রবিনহুডের মুখের দিকে চেয়ে রইলেন স্যার রিচার্ড অনেকক্ষণ। যেন কি বলল রবিন বুঝতে পারেননি তিনি। তারপর ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো তার চোখের দৃষ্টি। বললেন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব রবিন, জানি না। তোমার মহৎ মনের পরিচয় পেয়ে সত্যিই আমি আন্তরিক কৃতজ্ঞ বোধ করছি। কিছু মনে করো না ভাই, তোমার দান আমি গ্রহণ করতে পারছি না। কেন? আমার স্ত্রীকে আত্মীয় স্বজনের দয়া দাক্ষিণ্যের অবমাননা থেকে রক্ষা করতে আমি আরেকজনের দান গ্রহণ করতে পারি না। ভালোবাসার দান হলেও না। তবে যদি ধার হিসেবে দাও, নিতে পারি। ঠিক 1 বছর 1 দিনের দিন ফেরত দেব আমি এই টাকা, হয় তোমার কাছে, নয়তো হ্যারিফোর্টের লর্ড বিশপের কাছে। বেশ, হাসল রবিন। ধার হিসেবেই না হয় নেবেন, কিন্তু বিশপকে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার হাতে দেবেন, আমি বিলিয়ে দেব গরিব দুঃখীদের মধ্যেই। রবিন নির্দেশে একটা চামড়ার থলিতে ভরা হলো 400 পাউন্ড স্যার রিচার্ডের জন্যেই। উঠে দাঁড়ালেন স্যার রিচার্ড। এবার আমাকে উঠতে হয় রবিন, বেশি দেরি দেখলে উদ্বিগ্ন হবেন আমার স্ত্রী। সবাই উঠে দাঁড়ালেন স্যার রিচার্ডের সম্মানে। রবিন বলল, কিন্তু আপনাকে তো এভাবে একা ছেড়ে দেয়া যায় না স্যার রিচার্ড, পথ হারিয়ে ফেলবেন জঙ্গলেই। এগিয়ে এলো লিটল জন। অনুমতি দিলে সাজ পোশাক পরা 20 জন লোক নিয়ে আমি এগিয়ে দিয়ে আসতে পারি ওকে। ঠিকই বলেছ লিটল জন, বলল রবিন। যুদ্ধের পোশাক পরে নিতে বলো 20 জনকে। উপযুক্ত সম্মানের সাথে এগিয়ে দিয়ে এসো স্যার নাইটকে। এগিয়ে এলো উইল স্কারলেট। গলায় সোনার চেন আর পায়ের গোড়ালিতে সোনার স্পার ছাড়া ঠিক মানাচ্ছে না স্যার রিচার্ডকে। ওগুলো হলে ঠিক নাইটের মতোই লাগতো দেখতে। ঠিকই বলেছ উইল স্কারলেট, বলল রবিন। সোনার চেন আর সোনার স্পার দিয়ে সাজিয়ে দাও স্যার নাইটকে। এগিয়ে এলো উইল স্টিউটলি। রবিনহুড আর তার প্রিয় অনুচরদের তরফ থেকে স্যার রিচার্ডের স্ত্রীর জন্য ওই মখমলের গার্ড আর সোনার কারুকাজ করা কাপড়গুলো যদি উপহার হিসেবে যায়, তাহলে কেমন হয়? এই প্রস্তাবে সবাই খুশি হয়ে হাততালি দিয়ে উঠল। রবিন বলল, ঠিকই বলেছ উইল স্টিউটলি, তাই করো।
এই প্রাণঢালা ভালোবাসার বহর দেখে বাক রুদ্ধ হয়ে গেল স্যার রিচার্ডের। স্তম্ভিত দৃষ্টিতে চারপাশে সবার মুখের দিকে চাইলেন তিনি। তারপর অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে আবেগ কম্পিত কণ্ঠে বললেন, তোমরা দেখে নিও বন্ধুগণ, তোমাদের এই ভালোবাসা আর কৃপার কথা কোনো দিন ভুলব না লির স্যার রিচার্ড। তোমাদের জন্য আজ থেকে আমার দুর্গ তরুণ খোলা রইল। যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে কিংবা কোনো বিপদ হয়, বিনা দ্বিধায় চলে এসো আমাদের কাছে। আমি বা আমার স্ত্রীর বেঁচে থাকতে দুর্গের প্রতিটা দেয়াল গুড়িয়ে না দিয়ে কেউ তোমাদের গায়ে হাত তুলতে পারবে না। আমাকে তোমরা আমি তোমাদের আর কিছুই বলতে পারলেন না তিনি। চট করে মুখটা ফিরিয়ে নিলেন একপাশে। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লাইন করে দাঁড়ালো 20 জন অনুচর লিটল জনের পিছনে। রবিনহুড এগিয়ে এসে একটা সোনার চেন পরিয়ে দিল স্যার রিচার্ডের গলায়। ইতিমধ্যে সোনার স্পার এঁটে দিয়েছে উইল স্কারলেট তার পায়ের গোড়ালিতে। ঘোড়াটা নিয়ে এলো লিটল জন। তাতে উঠে বসলেন নাইট। কিছুক্ষণ রবিনের দিকে চেয়ে রইলেন স্যার রিচার্ড। তারপর হঠাৎ ঝুঁকে চুমু খেলেন তার গালে। বিপুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে রওনা হয়ে গেল ওরা। মশালের আলোয় ঝকঝক করছে তীক্ষ্ণ বর্ষার ফলাগুলো, চমৎকার দেখাচ্ছে। বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল দলটা। শুনছিলেন কাজী আনোয়ার হোসেনের রবিন হুড 6ষ্ঠ পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই পর্বের পরবর্তী পর্বের লিংক পেয়ে যাবেন আপনারা এই পর্বের ডিসক্রিপশন বক্সে। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাবার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।